হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এই চ্যাপ্টারের উপর এর আগে আমরা 2টা পর্ব শেষ করেছি এবং এটা আমাদের 3 নম্বর পর্ব। আজকের পর্বের মাধ্যমে আমরা এই চ্যাপ্টার পুরোটা শেষ করে ফেলবো এবং আজকের ক্লাসটা হয়েছে আমাদের মূলত সৃজনশীলের উপর এবং আমি 5টা সৃজনশীল পড়াবো। এই 5টা সৃজনশীলই তুমি পড়বা এবং পরীক্ষার হলে তোমার এই 5টা সৃজনশীল থেকেই কমন আসবে। কোন পরীক্ষাতে? জেএসসি। ঠিক আছে, জেএসসি পরীক্ষাতে তোমার এই 5টা থেকেই কমন আসবে। ঠিক আছে, আচ্ছা। এই 5টা সৃজনশীল পড়ার আগে আমি তোমাদেরকে বলবো, যেহেতু আমি পুরো থিওরি পার্টটা শেষ করে ফেলছি, তাই না? পুরো থিওরি পার্টটা শেষ করে ফেলছি, তাহলে তোমার কাজ হবে একটু কষ্ট করে পুরো বইটা, মানে ওই ফার্স্ট চ্যাপ্টারটা রিডিং পড়ে আসা। ঠিক আছে, তারপরেও তোমরা পড়বা না আমি জানি। আমি তাহলে কি করি, আমি একটা রিক্যাপ করে দিই যে আসলে আমি কি কি পড়াইছি এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। তোমরা যারা গত 2 পর্ব করো নাই, না করে এই পর্বের ধাম করে চলে আসছো, তোমরা কিচ্ছু বুঝতে পারবা না এই পর্বের। ঠিক আছে, কারণ আমরা মেইন পড়াই পড়ছি হচ্ছে গত 2 পর্বে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আমরা রিক্যাপ করব 3 থেকে 4 মিনিটের মধ্যে এবং 5টা সৃজনশীল সলভ করব সর্বোচ্চ গেলে 15 মিনিটের মধ্যে। আজকের ক্লাস 20 মিনিটের মধ্যে আমরা শেষ করার ট্রাই করব। ঠিক আছে, ওকে। প্রথম কথা, আমাদের চ্যাপ্টার নাম ছিল ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তাহলে ঔপনিবেশিক যুগ কাকে বলে? এই যে 1957 সালের পরে বাংলায় যে স্বাধীন শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে ঔপনিবেশিক যুগ বলে। এবং এই সৃজনশীল এইটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে বা ক নাম্বারে আসবেই। ঔপনিবেশিক শাসন বলতে কি বুঝো? ঠিক আছে, ঔপনিবেশিক শাসন একটা, আরেকটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। ঔপনিবেশিক যুগ কি? 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলে। শেষ, এখানে আর পড়ার মতো কিচ্ছু নেই। আচ্ছা, এখানে আছে কি? এখানে তেমন কিছু নাই, এখান থেকে জাস্ট রিডিং পড়বা। তবে এগুলো পড়া লাগবে হচ্ছে এমসিকিউর জন্য। দাগানো যেগুলো আছে সেগুলো কি এমসিকিউ এর জন্য, মাস্ট পড়া লাগবে। আচ্ছা, এরপরে কি আছে এখানে? এখানেও তেমন কিছু সৃজনশীলের জন্য নাই। আমি এখন কিসের জন্য দেখাইতেছি? সৃজনশীলের জন্য। এমসিকিউ এর জন্য কিন্তু আমি অলরেডি দেখায় ফেলছি, শর্ট কোশ্চেনও দেখায় ফেলছি। তারপরে আমি কিছু কিছু শর্ট কোশ্চেন এখন দেখায় দেব। এই মাৎসন্যায় যুগ কি, এটা ক নাম্বারে দিবে তোমাকে। মাৎসন্যায় যুগ বলতে কি বুঝো? হ্যাঁ, তো আমি এই যে ক লিখে দিলাম, এই জায়গায় তুমিও এই জায়গায় হুবহু ক লিখে নিবা। কারণ এটা আসবে। ঠিক আছে, আচ্ছা। এই সিরিয়ালটা একটু পড়ে নেওয়া লাগবে। আচ্ছা, এরপরে কি আছে? এই জায়গাটা একটুখানি পড়া লাগবে যে সুলতানি আমলটা একটুখানি পড়া লাগবে। তেমন কিছু পড়া লাগবে না, তেমন গুরুত্ব দিয়ে কিছু পড়া লাগবে না। আমি যতটুকু বলি ততটুকু শুধুমাত্র একটুখানি রিডিং দিও। সুলতানি আমলটা যে কি, সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দীন মোবারক শাহ দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করে। এভাবে বাংলায় স্বাধীন সুলতানির সূচনা হয়। এরপরে এই যে শাহ বাঙ্গালা আর শাহ বাঙ্গালিয়ান কার উপাধি? ইলিয়াস শাহর উপাধি। ঠিক আছে, এই 2-3টা লাইন যদি কোশ্চেন করে সুলতানি আমল সম্পর্কে তুমি কি জানো, তুমি লেখো, তখন এই লাইনটা লিখবা। আর এই শাহে বাঙ্গালা ও শাহে বাঙ্গালিয়ান এই উপাধি কার? এই উপাধি হচ্ছে ইলিয়াস শাহ। এই জিনিসটা লিখবা। আর আরেকটা জিনিস লিখবা যে 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীনতা সুলতানি শাসনের। শেষ, এই 3টা লিখলে শেষ। এখানে আর কি কিছু আছে লেখার মতো? আচ্ছা, এখানে আর কিছু নাই। এরপরে আসো, এই জায়গাটা আমাদের সৃজনশীলের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। সৃজনশীলের জন্য এই এতটুকু তো মুখস্থ করাই লাগবে। বাংলায় ইউরোপীয়দের আগমন কিভাবে হয়েছিল, এটা হচ্ছে সৃজনশীলের গ নাম্বারের জন্য মাস্ট পড়া লাগবে। এই পুরাটা পড়া লাগবে। এরপরে হচ্ছে আরও এতখানি পড়া লাগবে। এটা হচ্ছে গ বা ঘ নাম্বারের জন্য। ঠিক আছে, আচ্ছা। বাংলায় ইউরোপিয়ানরা কি কারণে আসছিল? মূলত কি কারণে আসছিল? ভারতবর্ষের সম্পদের প্রাচুর্যতা ছিল। আর আরেকটা জিনিস কি, বাংলার সিল্ক, মিহি কাপড় ও মশলা, এই 3টা আকর্ষণীয় ছিল। ঠিক আছে, এতটুকু অংশ পড়া লাগবে। গেল, শেষ। সৃজনশীলের জন্য অতটুকু দেখলেই শেষ। এই পৃষ্ঠা থেকে আর তেমন কিছু নাই দেখার মতো সৃজনশীলের জন্য। সৃজনশীলের জন্য আর দেখার মতো কিছু নাই। এবার আসো, এই জায়গাটা লাগবে যে ইংরেজ শাসনের সূচনাটা আসলে বাংলাদেশে বলতেছি, এই ভারতীয় উপমহাদেশে কিভাবে হইল? ইংরেজ শাসনের তোমার হচ্ছে সূচনা কিভাবে হইল? নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর মাধ্যমে।
তাহলে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু কিভাবে হইল, সেই জায়গাটুকু তোমার সৃজনশীলের গ নাম্বারের জন্য লাগবে। কেমন দাগাইলাম, হ্যাঁ অবদায়, এটা হচ্ছে সৃজনশীলের গ নাম্বারের জন্য এই এতটুকু অংশ। কিভাবে, যে আলীবর্দী খাঁর মৃত্যুর পরে 22 বছর বয়সে সিরাজউদ্দৌলা উঠছিল, তারপরে হয়েছে কি তোমার হচ্ছে ঘসেটি বেগম, খালা ঘসেটি বেগম, তারপর মির্জাফর, আর হচ্ছে উদীয়মান ইংরেজ শক্তি, হামলাকারী বর্গী, এই চারজনের এই কয়েকটা এই চারটা শ্রেণী, হ্যাঁ এই চারটা শ্রেণী তার বিপক্ষে ছিল, এই চারটা শ্রেণী তার বিপক্ষে ছিল, এই কারণে তারপরে সর্বশেষ তার কি হয়ে যায়, পতন হয়ে যায়। ঠিক আছে, এতটুকু অংশ জাস্ট পড়লেই হবে। আচ্ছা, এরপরে কি এই অংশটুকু একটুখানি দেখবা, তেমন একটা গুরুত্বপূর্ণ না, হালকা একটু দেখবা। এরপরে আসো ঔপনিবেশিক যুগ। এই যে ভাই দ্বৈত শাসন কি, দ্বৈত শাসন হচ্ছে একটা শাসন ব্যবস্থা, এটা খ নাম্বারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। দ্বৈত শাসন খ নাম্বারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, চলে আসছে বলে তোমার পরীক্ষায় এমন একটা অবস্থা, তোমার এই অর্ধবার্ষিক পরীক্ষায় দ্বৈত শাসন থেকে দিয়ে বসে থাকবে, তাহলে দ্বৈত শাসনটা পড়া লাগবে। ঠিক আছে, আসো এই জায়গাটুকু তোমার গ নাম্বারের জন্য পড়া লাগবে। দ্বৈত শাসন কি, আর দ্বৈত শাসনের কারণে কি কি হয়েছিল। দ্বৈত শাসনের কারণে মূলত দুইটা জিনিস হয়েছিল, একটা হচ্ছে 76-এর দুর্ভিক্ষ, আর দ্বৈত শাসনের জন্য তোমার এই যে ইংরেজরা আমাদের কাছে করের মতো একটা চাপ তোমার হচ্ছে আমাদের ঘাড়ের উপরে দিয়ে দিছিল কর। ঠিক আছে, কর কি জিনিস পড়াইছি কিন্তু। আচ্ছা, 76-এর মনন্তর কি, এটা কিন্তু সৃজনশীলের খ নাম্বারে আসবে। 76-এর মনন্তর কি, সৃজনশীলের খ নাম্বারে এটা আসবে। 76-এর মনন্তর বলতে তুমি কি বুঝো? 76-এর মনন্তর কি, ওই যে 1176 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল দ্বৈত শাসনের জন্য, তার উপর আবার ওই সময় তিন বছর টানা অনাবৃষ্টি ছিল, মানে বৃষ্টি হয়েছিল না, কোনো ফসল হয়েছিল না, যার কারণে লোকজন রাজস্ব দিতে পারে নাই বা কর দিতে পারে নাই। আবার উল্টা ইংরেজরা আবার সেই জনগণকেই মারছে, কেন কর দিতে পারলো না, এই কারণে দুর্ভিক্ষে 76 সালে বাংলায় 1176 সালে লাখ লাখ মানুষ মারা যায়। এর জন্য এটাকে 76-এর মনন্তর বলে। 76-এর মনন্তর কিন্তু আসবে। এরপর শেষ, এখানে আর কিছু কি আছে? আর কিছু নাই। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে, সেটা তো তোমার পড়াই লাগবে। এরপরে এখানে থেকে কিছু নাই, এখানে থেকে সৃজনশীলের জন্য কিছু নাই, এগুলো যেগুলো দাগায় রাখছি এগুলো তো অবশ্যই এমসিকিউর জন্য পড়াই লাগবে, সৃজনশীলের জন্য কিছু নাই এখানে। আচ্ছা, এই যে বাংলার নবজাগরণ ঘটছিল কোন শাসনামলে? ইংরেজ শাসনামলে। এই নবজাগরণ নিয়ে তোমার সৃজনশীল আছে, এই নবজাগরণ নিয়েও তোমার সৃজনশীল আসছে বিগত বছর। হ্যাঁ, তার মানে তোমার কি করা লাগবে, এইখান থেকে এই নবজাগরণের বিষয়টা যেই অংশটুকু আমি দাগায় রাখছি শুধু সেই অংশটুকু তুমি পড়বা, গ নাম্বারে আসবে এটা, গ নাম্বারে। নবজাগরণ হয়েছিল তোমার হচ্ছে মেয়েদের করে বিশেষ করে মেয়েদের প্রতি যে অনাচার করা হইতো, অবিচার করা হইতো, সেই অবিচারগুলোর অবসান ঘটছিল এই তোমার হচ্ছে এই তোমার ইংরেজ শাসন আমলে। এবং এটাকে যে বাংলার নবজাগরণ বলতেছে, এইখান থেকে তুমি জাস্ট দাগানো অংশগুলা পড়বা। ঠিক আছে, দাগানো অংশগুলা পড়বা। আচ্ছা, এদিকে আর কিছু নাই, বঙ্গভঙ্গ কি? বাংলাকে ভাগ করা, এই জিনিসটা আমার লাগবে। বঙ্গভঙ্গ কি, এটা তোমার সৃজনশীলের খ নাম্বারে আসবে। বঙ্গভঙ্গ বলতে তুমি কি বুঝো? সৃজনশীলের খ নাম্বারে মাস্ট আসবে। মাস্ট আসবে, এমনকি তোমার সৃজনশীলের ঘ নাম্বারেও আসবে। তাহলে কি করব, খ আমি মুছে দিলাম, আমি এখানে পুরাটা দিয়ে দিলাম হচ্ছে ঘ নাম্বার হিসাবে দিয়ে দাঁড়াও। হ্যাঁ, এইটা হচ্ছে ঘ নাম্বারের জন্য তোমার পড়া লাগবে। আমি যে অংশগুলো দাগায় দিতেছি এগুলো তোমার সৃজনশীলের জন্য পড়া লাগবে। হুবহু মুখস্থ করার দরকার নাই, জাস্ট যে অংশটুকু দাগায় দিছি সেই অংশটুকুই তুমি পড়ো, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখান থেকে কিন্তু সৃজনশীল আছে, দেখো এখান থেকে সৃজনশীল আছে, আমি দেখাবো। আমি যে 5টা সৃজনশীল নিয়ে আসছি তার মধ্যে থেকে এই একটা,
আচ্ছা, এরপরে এইখানেও সৃজনশীলের জন্য কিছু নাই, এখানেও সৃজনশীলের জন্য কিছু নাই। এই যে লাস্ট ইয়ার মানে এই 2025 সালে এই লাহোর প্রস্তাব থেকে কোশ্চেন আসছে। 2025 সালে 2025-এ তোমাদের এই লাহোর প্রস্তাব থেকে কোশ্চেন আসছে। লাহোর প্রস্তাব থেকে কোশ্চেন আসছে, তার মানে এই লাহোর প্রস্তাবে তোমার ভালো মতো পড়া লাগবে। কতবার যেহেতু আসছে এবারও দিয়ে দিতে পারে। 1940 সালে লাহোরে শেরে বাংলায় এ.কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন এবং এই প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে এলাকাগুলোতে থাকে সেই এলাকাগুলো নিয়ে রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। তার মানে লাহোর প্রস্তাব কি ভাই? লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাব হচ্ছে এই ভারতের যেই সব এলাকায় মুসলমান বেশি ছিল সেই সব এলাকাগুলোকে মিলায় একটা রাষ্ট্র বা একটা দেশ গঠন করার প্রস্তাব ছিল। ঠিক আছে, ওকে। জাস্ট তুমি যদি এই দুইটা লাইনও যদি লিখতে পারো না লাহোর প্রস্তাব সম্পর্কে, তোমার দিয়ে দেবে, ফুল মার্ক দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু আমি সাজেস্ট করব যেহেতু 2025 সালে মানে লাস্ট ইয়ারে এই লাহোর প্রস্তাব থেকে কোশ্চেন আসছে, সুতরাং তোমার এই পুরাটা অংশ একটু অন্যান্য জায়গার তুলনায় এটা ভালো মতো মুখস্থ করা উচিত, মুখস্থ করা উচিত। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তার মানে কি আমাদের শেষ, আমাদের করা শেষ। লাহোর প্রস্তাবের কোশ্চেনটা দেখাই দিই তোমাকে। এই যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কেন? ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় এবং 1940 সালে শেরেবাংলা এ.কে ফজলুল হক এই প্রস্তাব উত্থাপন করে। তোমার কি এত কঠিন করে লেখা লাগবে? এত কঠিন করে লেখা লাগবে না তো, তুমি এইভাবে লিখবা যে 1940 সালে শেরেবাংলা এ.কে ফজলুল হক প্রস্তাব উত্থাপন করে, লাহোর প্রস্তাব। তো এই প্রস্তাবের মধ্যে ছিল কি যে ভারতবর্ষে যে এলাকাগুলোতে মুসলমানরা বেশি থাকে সেই এলাকাগুলোকে মিলায় মুসলিম রাষ্ট্র তৈরি করার। ঠিক আছে, এই লাহোর প্রস্তাব শেষ। আরেকটা কোশ্চেন, ঢাকার পূর্ব নাম কি ছিল এবং কিভাবে উক্ত নামকরণ করা হয়েছিল? এই কোশ্চেনটা দেখো অনেকগুলো স্কুলে আসছে, অনেকগুলো স্কুলে আসছে, তাই তোমার একটু পড়া লাগবে। ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর ছিল। এবং এই নামকরণটা কি হয়েছিল? একটা রাজার নামে না, একটা সম্রাটের নামে, সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে এই এলাকার নাম হয়েছিল হচ্ছে জাহাঙ্গীর। দুইটা কথা, ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর, এবং এবং সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে এই শহরের নাম রাখেন জাহাঙ্গীরনগর। শেষ, শেষ। এবার আসো 5টা সৃজনশীল, আমরা বেশি টাইম নিব না, মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো 5টা সৃজনশীল। নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল। উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রচলিত হতে থাকে এবং কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে এবং এলাকার শিক্ষিত রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে। আচ্ছা বলো তো, তোমরা কি বেগম রোকেয়াকে চিনো? বেগম রোকেয়াকে চিনো মনে হয়। তো এই বেগম রোকেয়া কিন্তু নারী শিক্ষার অন্যতম একজন হচ্ছে করছে আর কি, অন্যতম একজন সাহায্যকারী। নারী শিক্ষার বিস্তারে সাহায্য করছে অন্যতম একজন কে? এই বেগম রোকেয়া। আচ্ছা, ভারতে প্রথম ভাইসরয় কে নিযুক্ত হয়? এটা পড়াইছি আমি, লর্ড ক্যানিং। বাংলায় 1176 সালে এ দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? আমি কিন্তু পড়াইছি এটা। আল্লাহ, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তারপরে আমি তোমাকে জাস্ট দুইটা কারণ বলবো, তুমি জাস্ট দুইটা কারণ মনে রাখবা যে কি কারণে দুর্ভিক্ষ দেখা দিছিল। দ্বৈত শাসনের কারণে। দ্বৈত শাসন কি? একটা হচ্ছে শাসন ব্যবস্থা যেখানে ইংরেজদের হাতে কি রাজস্ব আদায় করার দায়িত্ব ছিল এবং তারা এই জনগণের উপরে তোমার হয়েছে অত্যাচার করে করে এই রাজস্বগুলো তুলতো। তার উপর টানা 3 বছর অনাবৃষ্টি ছিল, কোনো ফসলও জন্মে নাই। বুঝতে পারো নাই? জাস্ট দুইটা জিনিস মনে রাখবা যে দুর্ভিক্ষ কেন দেখা দিছিল। দুর্ভিক্ষ দেখা দিছিল হয়েছে কিসের জন্য? এই দ্বৈত শাসনের জন্য, আর টানা 3 বছর অনাবৃষ্টির জন্য। ঠিক আছে, শেষ। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো 19 শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল? আচ্ছা, এখানে কি হয়েছিল? এখানে তোমার হচ্ছে একটা গ্রামের কথা বলছে, নবীনপুর। সেই নবীনপুরে মানুষজন, কারেন্ট আবার চলে আসছে, সেই নবীনপুরে মানুষজন ছিল হচ্ছে সব কিছুতে অনগ্রসর, পিছিয়ে ছিল, পড়াশোনা বিষয়ে তাদের তেমন একটা কোনো জ্ঞানই ছিল না। কিন্তু ধীরে ধীরে একজন প্রভাবশালী মানুষ কি করছে? একটা প্রাথমিক বিদ্যালয়, একটা মাধ্যমিক বিদ্যালয়, একটা কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছে। আস্তে আস্তে ওই এলাকার মানুষজন জ্ঞানী হয়ে উঠছে। ঠিক আছে, তো এই জিনিসটা
সাথে কি এই যে ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের উদ্ভব ঘটিয়াছে। আমি একটু আগে বলে আসলাম নবজাগরণ থেকে কোশ্চেন আসবে, নবজাগরণ থেকে কোশ্চেন আসবে। এবং নবজাগরণ কোন সময় হয়েছিল আমি মুখে বলতেছি, আমি এইটুকু রিডিং পড়বো না, আমি মুখে বলে দিচ্ছি, তুমি এটা মনে রাখো। নবজাগরণ কখন হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলার পতনের পর যখন ইংরেজরা শাসনে আসছিল, ইংরেজদের হাতে যখন ক্ষমতা গেছিল, তখন কিন্তু এই নবজাগরণ হয়েছিল। ইংরেজরা কি করছিল? একটা কলকাতা মাদ্রাসা, এরপর কলকাতা কলেজ, আর আরেকটা কি যেন প্রতিষ্ঠা করছিল, তাই না? এর মাধ্যমে আস্তে আস্তে কি হয়, ওই কলকাতা এরিয়ার মানুষজন আস্তে আস্তে শিক্ষিত হইতে শুরু হয় এবং তার আশেপাশের লোকজনও শিক্ষিত হইতে শুরু হয়, তাই না? তো এইখানেও তো তেমনটাই হয়েছে। এক ব্যক্তি তোমার হয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এগুলো প্রতিষ্ঠা করে দিছে, আস্তে আস্তে পরে তারা তোমার হচ্ছে শিক্ষিত হয়ে উঠছে, তাই না? ওকে ওকে, তার মানে এটা কি মূলত বাংলার নবজাগরণ, এটা হচ্ছে নবজাগরণ। আচ্ছা, রায়হানা মতো শিক্ষিত নারীর জন্য এদেশের নারী শিক্ষার পথ সুগম হয়েছে। রায়হানা কি করছে? রায়হানা করছে কি, এলাকার শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে। কোন শিক্ষার বিষয়ে? নারী শিক্ষার বিষয়ে। এখন বলছে যে হচ্ছে রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়েছে। তার মানে কি, যখন আগের যুগ ছিল তখনকার যুগে নারীরা এই পড়াশোনা থেকে বঞ্চিত ছিল, বুঝছো? পড়াশোনা থেকে বঞ্চিত ছিল এবং তাদেরকে পড়াশোনা করতে দেওয়া হইতো না, তাদের জন্য পড়াশোনা এক প্রকারের নিষিদ্ধই ছিল। তাদেরকে রাখা হতো পর্দার আড়ালে গৃহবন্দী করে। সমাজের অধিকাংশ মানুষ নারী শিক্ষাকে অপ্রয়োজনীয় মনে করত। এ সময় কিছু অগ্রগামী ও শিক্ষিত নারীর প্রচেষ্টায় এ অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে। উদাহরণস্বরূপ বেগম রোকেয়া, আমি একটু আগে পড়াইছি না বেগম রোকেয়ার কথা? বেগম রোকেয়া, তোমরা এখন দেখবা ম্যাক্সিমামই মেয়েরা ভালো পড়াশোনা করে, বুঝছো? আমরা যে পড়াশোনা করি আমাদের ভার্সিটিতে বলো, আমার কলেজ লাইফ বলো, আমার কলেজ লাইফ না, আমার স্কুল লাইফ বলো, ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখে আসছি মেয়েরা খালি ফার্স্ট হয়, বুঝছো? কিন্তু আগের যুগে মনে করা হয়তো মেয়েদের পড়াশোনাটা হয়েছে অপ্রয়োজনীয়। এই মিথ বা এই কুসংস্কারটা ভাঙছে কে? বেগম রোকেয়ার প্রচেষ্টার কথা বলা যায়। সে সমাজে নারী শিক্ষাকে সময়ের অপচয়, যেই সমাজে নারী শিক্ষাকে সময়ের অপচয় বলে মনে করা হতো, সে সমাজে সে স্রোতের বিপরীতে লড়াই করে বেগম রোকেয়া নারীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তো এই বেগম রোকেয়ার মতোই কাজ করছে না এই মহিলাটা রায়হানা নারী শিক্ষার পথ কি করছে? সুগম করছে। এইটাই জাস্ট তুমি বেগম রোকেয়ার উদাহরণ নিয়ে আসে বলবা যে উদ্দীপকের রায়হানা বেগম রোকেয়ার মতো কাজ করেছে, ঠিক আছে? এর মাধ্যমে নারী শিক্ষার পথ সুগম হয়েছে, ঠিক আছে? শেষ, একটা সৃজনশীল শেষ, আর আছে মাত্র 4টা সৃজনশীল। তাহলেই এই চ্যাপ্টার কেল্লা ফতে। দেখো এই কোশ্চেনটা মাদ্রাসা ময়মনসিংহ বোর্ড, এরপর হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। জনাব হাসান একজন ব্যবসায়ী, তিনি কামারপুকুর এলাকায় কিছু কারখানা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম না যে ইংরেজরা এই ভারতবর্ষে আসছিল কিসের জন্য? ব্যবসা বাণিজ্য করতে। কিন্তু ব্যবসা বাণিজ্য করতে এসে তারা কি করছিল? এই ভারতবর্ষটাকে দখল করে নিছিল। আমি উদাহরণ দিছিলাম না এমন যে তুমি একটা দোকানে ধরো জিনিস কিনতে গেছো, জিনিস কিনতে যে তুমি সেই দোকানটাই কিনে ফেলছো। দোকানের মালিককে হটায় তুমি সেই দোকানটাই কিনে ফেলছো। তো ইংরেজরা তো এই কাজই করছিল, এখন আমরা এইখানে এই কাজটাই পড়বো। দেখো, জনাব হাসান একজন ব্যবসায়ী, তিনি কামারপুকুর এলাকার কিছু কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি তার কারখানার পণ্যগুলো অন্য এলাকায় বিক্রি করেন। তিনি জানতে পারেন গঞ্জ ব্যবসার একটি অন্যতম জায়গা এবং সেখানে তিনি ব্যবসা শুরু করেন। পরে অন্য এলাকার ব্যবসায়ীরাও রহমতগঞ্জে ব্যবসা শুরু করে। আচ্ছা, তার মানে ভারতবর্ষে সর্বপ্রথম কে আইছিল? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, এবং তার দেখা দেখি যত ইউরোপীয়রা ছিল সবাই চলে আসছিল, তাই না? সবাই চলে আসছিল না? তো এইখানেও দেখো কি হয়েছে, এখানেও এরকম রহমতগঞ্জে ব্যবসার একটা ভালো জায়গা, যেমন আমাদের ভারতবর্ষ ছিল আমাদের ব্যবসার জন্য একটা ভালো জায়গা, সেমভাবে রহমতগঞ্জে একটা ভালো জায়গা। তো এইখানে সবাই আসছে ব্যবসা করতে। তো ব্যবসা করতে এসে এক বান্দা তোমার হচ্ছে এই রহমতগঞ্জের চেয়ারম্যানের কাজে হস্তক্ষেপ শুরু করে এবং পরে চেয়ারম্যানের ক্ষমতা দখল করে না। এখন লোকটা হচ্ছে গিবন্স, ঠিক আছে? গিবন্স। আচ্ছা, মাচ্ছন্যায় কি আজকেই দেখা দিয়ে আসছি। বাংলার মানুষ ব্রিটিশদের শাসন কেন পছন্দ করেনি ভাই? প্রথম কথা হচ্ছে তারা আমাদের সাথে অবিচার করছে, তাই না?
তারা আমাদের সাথে অবিচার করছে। এরপর আর কি কি হইতে পারে, আরও অনেকগুলো হইতে পারে। এই যে অতিরিক্ত কর আদায় করছে, এবং এই ব্রিটিশদের জন্য আমাদের কৃষি ও তাঁত শিল্প ধ্বংসর দ্বার প্রান্তে পৌঁছায় গেছিল, এবং তারা আমাদের দেশ থেকে টাকা চুরি করতো বা পাচার করে করে তাদের দেশে পাঠাইতো। এই 3টা কারণ তুমি লিখে দিবা, শেষ। রহমতগঞ্জে ব্যবসায়ীদের ব্যবসা তোমার বোর্ড বইয়ের কোন বিষয়টি নির্দেশ করে? ওই যে ভাস্কো দা গামার ওই পুরা কাহিনী তোমার এখন এখানে লেখা লাগবে। যে তোমার হয়েছে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসছিল। আসার পরে হয়েছে কি, তোমার ভারতে ব্যবসা শুরু করে, এবং তার দেখা দেখি ইউরোপের বিভিন্ন দেশও এই প্রতিযোগিতায় সামিল হয়। এবং তারা আসছিল কি কারণে? প্রধান আকর্ষণ কি ছিল? প্রধান আকর্ষণ ছিল মিহি কাপড়, মশলা, আর আরেকটি কি, সিল্ক। তারা এইভাবে ব্যবসা বাণিজ্য চালায় যেতে থাকে। সেমভাবে রহমতগঞ্জে ওইটা হয়েছে, শেষ। গ নাম্বার শেষ। ঘ নাম্বারটা দেখো, জনাব গিবন্সের কাজের সঙ্গে তুমি বোর্ড বইয়ের যে ধারণাটি মিল আছে তার প্রভাব বাংলায় সুদূর প্রসারী হয়েছিল, ব্যাখ্যা করো। আচ্ছা, জনাব গিবন্স কি করছে? রহমতগঞ্জের চেয়ারম্যানের ক্ষমতা দখল করে নিছে। সেমভাবে ইংরেজরা যেরকম আমাদের ভারতবর্ষের ক্ষমতা দখল করে নিছিল, সেমভাবে রহমতগঞ্জে চেয়ারম্যানের ক্ষমতাও কে নিছিল? গিবন্স বাবাজি। ঠিক আছে, তো এই জিনিসটা এখন তোমার এখানে একটু গোছায় সুন্দর করে লেখা লাগবে। এখানে এই জিনিসটাই লিখছে, ঠিক আছে। এটাকে আর আমার এখন পড়ানো লাগবে না, নিজে থেকে পড়া লাগবে। এই জিনিসগুলো নিজে থেকে পড়া লাগবে একটু। আমি যদি সব সলভ করে দিই তাহলে তো সমস্যা। লাও, আর আছে হচ্ছে 3টা কোশ্চেন। অনুচ্ছেদ ক 1, ক নামক একটি এলাকাতে খ নামক একজন ব্যক্তি জনপ্রতিনিধি মনোনীত হন, এবং খ জনপ্রতিনিধি হওয়ার পরপরই তার কাছে লোকদের দ্বারা বাধার সম্মুখীন হন, এবং এই সুযোগে ঘরে বাইরে ষড়যন্ত্রে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এটা কি নবাব সিরাজউদ্দৌলার কথা বলতেছে না? নবাব সিরাজউদ্দৌলার কথা বলতেছে না? এটা নবাব সিরাজউদ্দৌলার কথা বলতেছে। তারপর হচ্ছে অনুচ্ছেদ 2, বক্সারের অনুচ্ছেদ 1, তার মানে এটা কিসের সাথে তুলনা করা যাইতে পারে? এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সাথে তুলনা করা যাইতে পারে, তাই না? নবাব সিরাজউদ্দৌলা, নবার লেখছি। আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলার সাথে তুলনা করা যাইতে পারে। নবাব সিরাজউদ্দৌলার কি প্রধান সেনাপতি ঘসেটি বেগম, এরাই তো তার সাথে প্রতারণা করছিল, তাই না? এই জন্য তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করছিল। তার মানে অনুচ্ছেদ 1-এর ঘটনাটা কি নবাব সিরাজউদ্দৌলার সাথে মিলতেছে। এরপরে আসো অনুচ্ছেদ 2তে কি হয়েছে? সুন্দরগঞ্জ এলাকার মানুষ যথাযথ শিক্ষার সুযোগ লাভ করতে না পেরে অজ্ঞতা ও অন্ধবিশ্বাসে নিমজ্জিত ছিল। এই অবস্থায় তাদের মধ্যে নতুন এক শিক্ষার বিস্তার লাভ করায় এতদিন ধরে তারা যে ভুল ও অযৌক্তিক কাজ করে আসছিল সে সম্পর্কে তাদের মনে প্রশ্ন জাগে। আচ্ছা, এটা কিসের কথা বলতেছে? এটা ওই যে ইংরেজদের কথা বলতেছে না? ইংরেজরা তাদের শাসন আমাদের দেশে পাকাপোক্ত করার জন্য তারা কলকাতা মাদ্রাসা, কলকাতা কলেজ, এরপরে আরেকটা কি যেন প্রতিষ্ঠা করছিল, তাই না? এবং এগুলোর মাধ্যমে কি আমরা এই ভারতবর্ষের মানুষজন আস্তে আস্তে জ্ঞানী হইতে শুরু করলাম, তাই না? শিক্ষিত হওয়া শুরু করলাম, এবং তারপরে যে আমরা আমাদের নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করছিলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, বক্সারের যুদ্ধ সংগঠিত হয় কত সালে? পড়ে নিবা, এটা তো আর বলার মতো কিছু নাই। দ্বৈত শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়ে? দ্বৈত শাসন বলতে কি বুঝো তুমি? দ্বৈত শাসন বলতে কি? দ্বৈত শাসন হচ্ছে একটা শাসন ব্যবস্থা, যেটা কে করছিল? লর্ড কে করছিল? করে এখানে লেখা ছিল লর্ড ক্লাইভ এই কাজটা করছিল। লর্ড ক্লাইভ বাংলার নবাবের উপরে কি করছিল? শাসন ও বিচার বিভাগ দিয়ে দিছিল, আর কোম্পানিরা রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণ করছিল, তাই না? আচ্ছা, এখানে কি হয়েছিল আসলে? নবাবেক দিয়ে দিছে হয়েছে শাসন আর বিচার করার দায়িত্ব, কিন্তু রাজস্ব আদায়টা তো মেন। রাজস্ব আদায় নিয়ে নিয়েছিল হয়েছে কোম্পানি বা হয়েছে ইংরেজ শাসনরা, এবং এর মাধ্যমে কি হয়েছিল? এর মাধ্যমে নবাব কোম্পানি হয়ে গেছিল হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পেয়েছিল কি? ক্ষমতাহীন দায়িত্ব। মানে নবাবের কোনো দায়িত্ব আছে কিন্তু ক্ষমতা নেই, কোনো দাপট নাই, কোনো পাওয়ার নাই, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো নিজে পড়লেই হয়ে যায়, কারণ আমি মেইন বেসিকটাই পড়ায় ফেলছি। মেইন বেসিকগুলো আমি ইজি করে পড়াইছি, এখন এগুলো জাস্ট নিজে পড়লেই পারা যায়। তারপরেও প্রথম যেহেতু এই কারণে দেখাই দিতেছি, ঠিক আছে। অনুচ্ছেদ 2-এ বর্ণিত বিষয়টির মতোই ইতিহাসে একটি ঘটনা বাংলার মানুষের
মধ্যে একটি নতুন চেতনা সৃষ্টি করে। তার মানে এটা কিসের কথা বলতেছে? এটা হচ্ছে ওই যে নবজাগরণ পড়ে আসলাম একটু আগে, বাংলার নবজাগরণ পড়ে আসলাম, বাংলার নবজাগরণ নিয়ে আবারও কোশ্চেন আসছে, দেখছনি? বাংলার নবজাগরণ, এটাও বাংলার নবজাগরণ, বাংলার নবজাগরণ, নবজাগরণ, বাংলার নবজাগরণ। আচ্ছা, বাকিটুক তাহলে তুমি লিখে ফেলবা, নিজে নিজে লিখে ফেলবা। আচ্ছা, এই যে কলকাতা মাদ্রাসা সংস্কৃত কলেজ, আমি এতক্ষণ বড় কলকাতা কলেজ বলে আসছি, সংস্কৃত কলেজ এগুলা প্রতিষ্ঠা করছিল। আচ্ছা, এরপরে আসো, লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? কে ফজলুল হক, তাই না? ইউরোপীয় বাণিজ্যের জন্য ভারতবর্ষ লক্ষ্য ছিল কেন? প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের সম্পদের প্রাচুর্যতা, আর দ্বিতীয় কথা কি? সিল্ক, মিহি কাপড়, মশলা, এগুলা প্রধান আকর্ষণ, এই কারণে ভারতবর্ষে তারা আসতেছিল, তাই না? আচ্ছা, এরপরে আসো, কোশ্চেনটাই তো আমরা পড়ি নাই। ঢাকা 1.5 কোটি জনসংখ্যার একটি বিশাল শহর এবং একমাত্র মেয়রের পক্ষে উন্নয়ন কাজ ও শাসন কার্য পরিচালনা করা সম্ভব হয় না। দেখো, 1.5 কোটি মানুষের একটা শহর, শুধুমাত্র একজন মেয়র কখনো উন্নয়ন করতে পারবে? আচ্ছা, এই কারণে কি করছে কর্তৃপক্ষ? ঢাকাকে 2টা অংশে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এটা কি আমরা ইংরেজ শাসনের ক্ষেত্রেও দেখি নাই? ইংরেজ শাসনের ক্ষেত্রেও কিন্তু দেখছিলাম যে ইংরেজরা ভারতবর্ষকে 2টা ভাগে ভাগ করতে চাইছিল, তাই না? ভাগ করতে চাইছিল, যেটাকে ভঙ্গ বলা হয়েছিল, তাই না? আচ্ছা, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর এই 2টি ভাগে বিভক্ত করে পরিবর্তন জারি করে। অন্যদিকে জনাব তুহিন একজন সমাজসেবক, তিনি সমাজে বিদ্যমান সমস্যা নিয়ে কাজ করেন, যেমন স্বামী মারা যাওয়ার পর মেয়েদের স্বামীর সাথে চিতায় আগুনে পুরানো থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, সফল হন। আচ্ছা, এই যে পরের অংশটুকুর কথা বলতেছে না, এখানে বলতেছে কার কথা? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারাই তো এই কুসংস্কারগুলো ভাঙছিল। আচ্ছা, আসো, ঢাকা বিভাজন বাংলার ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করে? বঙ্গভঙ্গকে ইঙ্গিত করে। বাকি অংশটুকু নিজে পড়বা, বাকি এই যে এতটুকু অংশ তো নিজের পড়া লাগবে। সৃজনশীল লেখার নিয়ম কি? সর্বপ্রথম তোমাকেও লেখা লাগবে যে আসলে এটা কোন জিনিসটাকে ইঙ্গিত করতেছে। তারপরে তুমি ওই যেই গল্পে থেকে এই কোশ্চেনটা করা থাকবে বা যেই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা করা থাকবে অতটুকু অংশ লিখবা। লেখার পরে তোমার উদ্দীপকে কী বলছে সেটা লিখবা। তারপরে লিখবা যে হয়েছে ফাইনাল উত্তরটা, যে উদ্দীপকের এই ঘটনাটি উপরের বর্ণিত বঙ্গভঙ্গের সাথে ঘটনাকেই নির্দেশ করতেছে। এই যে 4টা ধাপে তুমি লিখবা, এই 4টা ধাপেই লিখলেই তোমার সৃজনশীল ফুল মার্ক চলে আসবে। ঠিক আছে, 4টা ধাপে লেখা লাগে সৃজনশীলের গ আর ঘ নম্বরের অ্যান্সার। কয়টা ধাপে? 4টা ধাপে। প্রথমে উদ্দীপকটা কোন জিনিসটা ইঙ্গিত করতেছে সেই জিনিসটা, তারপরে ওই জিনিসটা সম্পর্কে একটু ডিটেলস লেখা, তারপরে উদ্দীপকে কি লেখা আছে সেটা লেখা, এবং তারপরে উদ্দীপকের সাথে ঘটনা যে হচ্ছে নির্দেশ করতেছে বা হচ্ছে মিল আছে সেই জিনিসটা লিখে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এরপরে উদ্দীপকের দ্বিতীয় অংশে তুহিনের কর্মকাণ্ড ভারতীয় মনীষীদের কর্মকাণ্ডের সাথে কতটুকু সংহতিপূর্ণ? তুহিনের কর্মকাণ্ড ভারতীয় মনীষীদের কর্মকাণ্ডের সাথে কতটুকু সংহতিপূর্ণ? তুহিনের কর্মকাণ্ড কি? তুহিন কি করছে? তুহিন এই যে কুসংস্কারগুলো ছিল সেই কুসংস্কারগুলো ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেমভাবে এই যে লেখা আছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকদের আবির্ভাব ঘটে। ঠিক আছে, ওনারা এই যে কুপ্রথাগুলো ছিল এই কুপ্রথাগুলোর বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু করে, তাই না? তার মানে এই তুহিনের কর্মকাণ্ড ওনাদের কর্মকাণ্ডের সাথে মিলে যায়। শেষ, লাস্ট আর একটা সৃজনশীল। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টি। পড়াইছি। ঔপনিবেশিক শাসন কি? আজকেই দেখা দিয়ে আসলাম। এবার দেখো, পূর্ব বাংলার বিভিন্ন শাসনামল দেওয়া আছে। পাল শাসনামল, সুলতানি শাসনামল, ব্রিটিশ শাসনামল, সেন শাসনামল। এখন এখানে শাসনামল কেমন ধরনের ছিল, মানে সুলতানি শাসনামল কেমন ধরনের ছিল সেটা তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে কি ওই যে সোনার গায়ের, তাহলে তুমি ওইখান থেকে শুরু করবা যে সোনারগাঁয়ে শাসন করতেছিল ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির। ফখরুদ্দিন মোবারক শাহ হচ্ছে দিল্লির মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করে। তারপরে বাংলায় স্বাধীনতা সুলতানির সূচনা হয় এবং ইলিয়াস শাহেরই তো তোমার ছিল
দুইটা উপাধি ছিল, শাহে বাঙ্গালিয়া আর হয়েছে শাহে বাঙ্গালিয়ান। এই উপাধি দুইটা লিখবা এবং এরপরে লিখবা যে কবে পতন ঘটেছিল, অবসান ঘটেছিল কবে, বাংলার স্বাধীন সুলতানি শাসনে অবসান ঘটেছে 1538 সালে। শেষ শেষ সুলতানি আমল সম্পর্কে এই 3টা লাইন লিখলেই শেষ। এবার আসে উদ্দীপকে গ শাসনামল বাংলায় নবজাগরণে বিশেষ ভূমিকা রাখছিল। গ শাসনামল হচ্ছে ব্রিটিশ শাসনামল। দেখো আবারও সেই নবজাগরণ থেকেই কোশ্চেন আসছে, আবারও সেই নবজাগরণ থেকেই কোশ্চেন আসছে। সিম্পল না? সিম্পল। তার মানে তোমার কোন জায়গাগুলো গুরুত্ব দেওয়া লাগবে আমি কিন্তু প্রথমে দাগায় দিছি, তারপরে তুমি বুঝতে পারতেছো যে নবজাগরণটারে ভালো মতো গুরুত্ব দেওয়া লাগবে, কারণ নবজাগরণ থেকে বারবার কোশ্চেন আসতেছে। তার মানে এই নবজাগরণটা তুমি ভালো করে পড়বা। লাহোর প্রস্তাব তো পড়বাই, একটা জিনিস দেখালাম। এরপরে আসো এই নবজাগরণটা পড়া লাগবে। দুইটা জিনিস বললাম, দ্বৈত শাসন 3টা জিনিস বললাম, আর হয়েছে নবাব সিরাজউদ্দৌলা 4টা জিনিস বললাম। এই 4টা জিনিস পড়লে মোটামুটি এই চ্যাপ্টারের সৃজনশীল সব কভার হয়ে যাইতেছে, আর কিছুই বাকি থাকতেছে না, তাই না? তাই না? তার মানে এই চ্যাপ্টার আমাদের এখানেই সমাপ্ত। চ্যাপ্টারটা যথেষ্ট কঠিন ছিল, আশা করি তোমাদের জন্য একদমই ইজি হয়ে গেছে, এবং আর কোনো চ্যাপ্টার ফ্রিতে দেওয়া হবে না। অলরেডি এক চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার আর চতুর্থ চ্যাপ্টার ফ্রিতে দেওয়া হয়ে গেছে, আর কোনো চ্যাপ্টার ফ্রিতে দেওয়া হবে না। তোমরা যদি এইভাবে যদি পুরো বইটা যদি শেষ করতে চাও মাত্র 699 টাকাতে, এই 699 টাকা তুমি একবার দিলে হবে, বারবার দেওয়া লাগবে না। খালি কি বিশ্ব পরিচয় শেষ করতে পারবা না, বিজিএস, আইসিটি, তারপরে হচ্ছে সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, এই 3টা সাবজেক্ট A to Z আমি পুরাটা তোমাদেরকে শেষ করে দেব মাত্র 699 টাকাতে। ঠিক আছে? তোমরা চাইলে ভর্তি হইতে পারো। ভর্তি হওয়ার জন্য কি করা লাগবে? তেমন কিছুই করা লাগবে না, জাস্ট 01842 69 98 এই নাম্বারে মেসেজ দিবা বা কল দিবা, তাহলেই হবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে, তাহলেই হবে। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।